স্যার এসএসসির আজকে যোগ্য এবং অযোগ্যের একটা তালিকা দেওয়ার কথা ছিল, সেটা তো স্যার ওরা দিতে পারলো। এসএসসি নিজের জায়গা যে বারংবার বদলাচ্ছে, এরপরে এসএসসির বাঁচার সুযোগটা আছে? চাকরি বাতিল হবেই, কারণ চুরিটা অ্যাডমিটেড। এসএসসি যদি ঠিক পথে থাকতো তাহলে তাকে ঢাল করার প্রশ্ন উঠতো। এসএসসি ভুল করেছে, সুতরাং এসএসসি কে আক্রমণ করে তারা আসতে চাইছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের যে রায়, মানে যে প্রাথমিক অর্ডার বলা যায়, 3 সপ্তাহ পিছিয়ে যাওয়া শুনানি, তা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সহ একাধিক জায়গায় বহু বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন কেন বারংবার পিছিয়ে যাচ্ছে এই মামলা, সুপ্রিম কোর্ট কতটা সুপ্রিম। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অভিজ্ঞ আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়া, এটা আপনি কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ার ব্যাপারে কিছু বিশেষ দেখার মতন কিছু নেই। তার কারণ এই মামলাটা যখন হয়েছিল তখন অনেকে ছিলেন, কোর্ট তখন শুনে টুনে একটা অর্ডার দিয়েছে, সারাদিন শুনানি হয়েছে। আজকে যে শুনানি হয়েছে, আমি ছিলাম সেই সময় দেখতে, মানে লাইভ দেখছিলাম, তাতে এত লইয়ার একটা মামলায় যে কোর্ট কাকে শুনবে আর কাকে শুনবে না এই ভাবতে ভাবতেই তো সময় চলে যায়। সুতরাং কোর্ট আজকে যেটা করেছে সেটা হচ্ছে ইনিশিয়াল লিস্টিং করেছে কারা কারা কোন মামলায় কার হয়ে অ্যাপিয়ার করছেন। দ্বিতীয়ত কি কোর্ট করেছে, কোর্ট বলেছে যে কেউ তো পরে বলতে পারে আমাকে তো অ্যাফিডেভিট ফাইল করার সুযোগই যায়নি, সুতরাং সবাইকে সুযোগ দেওয়া হলো। অ্যাফিডেভিট অপোজিশনের পরে অ্যাফিডেভিট ইন রিপ্লাইয়ের সময় দিতে হবে, তার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হলো। সুতরাং 3 সপ্তাহ বাদে আবার ফিক্স করেছে। এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই, একেবারে নর্মাল কোর্স হয়েছে। স্যার, 4 সদস্যের এক কমিটি গঠন হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? 4 সদস্যের কমিটি নোডাল অফিসারের কাজ হচ্ছে পুরো জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসা, সুতরাং তার আলাদা করে কোনো বক্তব্য নেই। সুতরাং 4 জনের কমিটি কেউ আলাদা কিছু করবে না, তারা সবার কাছ থেকে নেবে কাগজপত্র একটা জায়গায় জড়ো করবে, অর্থাৎ সুপারভাইজ করবে ঠিক মতন আছে কি। সাধারণ মানুষের বা দৃষ্টিভঙ্গিতে যদি এই স্টেপটাই নেওয়া হলো, আগের দিন কেন নেওয়া হলো না? মামলাটা কি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে? আগের দিন নেওয়ার কোনো উপায় ছিল না, তার কারণ আগের দিনের সাবজেক্ট ম্যাটার ছিল আমি ইন্টারিম অর্ডার দেবো কি দেবো না। ইন্টারিম অর্ডার দিয়ে তারা ফাইনাল হিয়ারিং এর জন্য রেখেছেন। এখন এই ফাইনাল হিয়ারিং করতে হলে একটা পেপার বুক রাখতে হয় যাতে সমস্ত কাগজপত্র থাকবে। আজকে যে কারণে জজরা বলেছেন এইটা করে নাও, তোমরা যার যার অ্যাফিডেভিট দেওয়ার দিয়ে নাও, করে একটা জায়গায় সমস্ত কাগজগুলো আসুক। এবং সমস্ত লয়ারদেরও বলেছেন তোমরা যাদের যে যে সেটের হয়ে, তোমার আগেকার সেটের হয়ে 4-5 জন লয়ার আছে, ওরা আপনাদের আর্গুমেন্টগুলো এক জায়গায় নথিবদ্ধ করে আমাদের দিন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। তা নইলে একজন মামলা করতে বললেন আমার মামলার পেপার বুকে এই আছে, তো এখন সেটা খুঁজো, এই করতে গেলে অনেক সময় লেগে যায়। সুপ্রিম কোর্ট যেটা করেছেন তাতে হয়তো 3 সপ্তাহ পরে শুনবেন, কিন্তু ওইভাবে করতে গেলে অনেক সময় চলে যেত। স্যার, বলা হচ্ছে সকলে এসএলপি জমা দিতে পারেনি। এখানেই স্যার অনেকে প্রশ্ন করছেন যে এতদিন ধরে সময়টা দেওয়া হয়েছিল, অলরেডি 16 জুলাই এটা পেছানো হয়েছিল, এটা কি কোথাও একটা টেকনিক্যালি সময় চুরি করা বলে মনে হলো আপনার? একটা কথা বলি, সুপ্রিম কোর্ট তো এসএলপি দেওয়া হয়নি যাতে বলতে আপনার কারো কিছু এই নিয়ে চিন্তা করতে হবে না, আসুন যা সোমবার শুনে নেব। সুতরাং এই এসএলপির উপর নির্ভর করে টেকনিক্যাল লড়াই লড়ছে না, সবাইকে শুনে নেব, তারপর যেটা উচিত মনে হবে সেটা অর্ডার দেবো। এটা কি কোথাও গিয়ে বলে মনে হচ্ছে এটা সময় চুরি করার একটা প্রক্রিয়া রাজ্য বা এসএসসি করছে? আমি মনে করি না, তার কারণ কেউ তো অ্যাজ এ ম্যাটার অফ কোর্স এসএলপির অ্যাডমিশন পায় না, সুতরাং সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিতে পারতো, কিন্তু ডিসমিস করার দরকার কি আছে? আমি যখন শুনবই বলছি, যাদের যা বলার আছে বলে যাক। স্যার, এসএসসির আজকে যোগ্য এবং অযোগ্যের একটা তালিকা দেওয়ার কথা ছিল, সেটা তো স্যার ওরা দিতে পারলো না। সুতরাং দিতে পারলো না যে সেইটা তো একটা জায়গায় হাইলাইটেড হয়ে গেল যে এটা হাইকোর্টে যা বলেছিল সুপ্রিম কোর্টে অন্য কথা বলছে এসে, তারপরেও সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে। এখন যদি না পারে সুপ্রিম কোর্ট বলে দেবে যে না, এটা করা যায় না। বিভিন্ন বেঞ্চে বিভিন্ন রকম মতবাদ তো একটা ছিলই। সুপ্রিম কোর্টে স্যার এটা ইন্টেনশনালি 16 জুলাই অবধি তারা বলেছিল তারা তালিকা দিতে প্রস্তুত, তারপরেও আজকে দিতে পারলো না।
এইটা কি স্যার ক্রিমিনাল কন্টেম্প্ট বলে মনে হচ্ছে? না, তার কারণ কোর্টের কোনো অর্ডার ছিল না। তারা বলে কন্টেম্প্ট কোথায় হয়, কন্টেম্প্ট হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প্ট, বিশেষত সিভিল কন্টেম্প্টের প্রশ্ন আপনি করছেন না, ক্রিমিনাল কন্টেম্প্ট। ক্রিমিনাল কন্টেম্প্ট আন্ডারমাইনিং দি জুডিশিয়ারি ইন দি আইজ অফ দি পিপল, অথবা ইন্টারফিয়ারিং উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এটা দুটোর কোনোটাই হচ্ছে না, সুতরাং ক্রিমিনাল কন্টেম্প্টের প্রশ্ন ওঠে না। এই যে স্যার কোর্টকে বারংবার মিসগাইড বা মিসলিড করা, এটার বিরুদ্ধে কোর্ট কি ব্যবস্থা নিতে পারে এসএসসি? না, এটা মিসগাইড করা আমি বলবো না। তারা সেই দিন মনে করেছিলেন যে আমরা সেগ্রিগেট করতে পারবো, যদি পারেন ওয়েল এন্ড গুড, যদি না পারেন এসে বলবেন আমরা পারলাম না, দ্যাটস অল। সুতরাং মিসগাইড করার ব্যাপার নেই। অথচ এই সময়টা তো বাড়ানো হয়েছিল পার্টিকুলারলি এই লিস্টিংটা করার জন্যই, কিন্তু সেই লিস্টিংটা করা গেল না। সময়টা দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন এটা করা যাবে, এবং সেটা করা গেল না। যদি করা যেত তাহলে হাইকোর্টের যে রায় ছিল যে করা যায় না, সুতরাং আমরা সবটাই বাতিল করে দিলাম। সুপ্রিম কোর্ট একটাও সুযোগ না দিয়ে সবটা বাতিল করে দেওয়াটা কি অ্যাপ্রুভ করতে পারত? সুতরাং সুযোগ দিয়েছে। এরপরেও যদি না দেয় তাহলে এটা কারো বলার থাকবে না যে সুপ্রিম কোর্ট কেন সবারটা বাতিল করে দিল। তার মানে এসএসসির ভাগ্যটাও স্যার একটা সরু সুতোর উপর ঝুলছে। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চিতভাবে। আপনার মনে হয় যে এই এত টেকনিক্যাল অব্লিগেশন বা সময় নেওয়া, সময় দেওয়া, এরপরেও এসএসসি নিজের জায়গা যে বারংবার বদলাচ্ছে, এরপরে এসএসসির বাঁচার সুযোগটা আছে? দেখুন, 2 সপ্তাহ হয় 3 সপ্তাহ বাদে যখন মামলা শুনানির জন্য আসবে, যদি এসএসপি সেগ্রিগেট করে লিস্ট নিয়ে আসতে পারে ঠিক আছে, কারণ কোর্টের তো উদ্দেশ্য সবার চাকরি খাওয়া নয়, যাদের রাখা যায় তাদের রাখা, যাদের রাখা যায় না তাদের বাদ দেওয়া। সেটা যদি না পারে সেদিন কোর্ট অর্ডার দিয়ে দেবে, এবং সেই কোর্ট অর্ডার দিয়ে দিলে তখন আর এসএসসির এই করা ওই করা এই জায়গাটা থাকবে না। স্যার আপনার কি মনে হয় এত এসএলপি, এত আইনজীবী আজকে দেখছিলাম লাইভ স্ট্রিমে, মানে নজিরবিহীন কার্ড ভর্তি, মানে কার্ডটা ছেড়ে স্যার কার্ডটা শোনা, চিফ জাস্টিসের ঘর ভর্তি, আমি দেখেছি তো। স্যার আপনার কি মনে হয় যে এইটা একটা হিয়ারিং বা ম্যাটার অফ 2 days এটাকে শেষ করা সম্ভব, নাকি আরো অনেকটা দীর্ঘায়িত একটা প্রসেস বলে মনে হয়? আমি মনে করি এটা খুব দীর্ঘ শুনানি হওয়ার কোনো কারণ দেখি না। তার কারণ লড়াইটা খুব ছোট জায়গায়, সেটা হচ্ছে চুরিটা আজকে অ্যাডমিটেড, কিন্তু যেটা জায়গায় যখন সবারটা বাতিল করেছিল বলে 3টে অপশন হাইকোর্ট বলেছিল, 1, 2 চলে গেল 3, অর্থাৎ যাদেরটা পারা যাবে যাদেরটা পারা যাবে না, ওগুলো 4বার টাইম দিয়েছি কিন্তু স্যাগ্রিগেট করা যায়নি, সুতরাং সবারটাই বাতিল করে দিলাম। এখন তো প্রশ্ন সেইখানে, এটা কি একটা ধৈর্যের পরীক্ষা এসএসসি বা সুপ্রিম কোর্ট নিচ্ছে বলে মনে হয়? না, আমার মনে হয় যেটা সেটা কি, ইংরেজিতে একটা কথা আছে লজ প্রভারবিয়াল ডিলে, অর্থাৎ আইনের যে দীর্ঘসূত্রিতা এটা প্রবাদ প্রতিম। সুতরাং আজকে দেখুন না, আজকেই আরেকটা কেসের ডিএ কালকে স্যার হয়ে গেছে, হ্যাঁ, কেউ জানে না। তাহলে অতগুলো লোকের ভাগ্য তার উপর নির্ভর করছে, সেখানেও তো দেরিতে হচ্ছে। এখানেও একটা প্রশ্ন হচ্ছে যে 10 থেকে 12বার ডিএ মামলা সুপ্রিম কোর্টে লিস্টিং হলো, 60 নম্বরে হচ্ছে, শোনা যাচ্ছে না। মানুষের উপর, মানুষের আইনের উপর যে ভরসা, সেটা কি কোথাও কমবে বলে আপনার সাথে মনে হচ্ছে? দেখুন, মানুষ তো আইনের দরজায় যায় খুব সাংঘাতিক আশা নিয়ে নয়, আর কোনো উপায় নেই বলে, সুতরাং এটা কমার কোনো সুযোগ নেই, উপায় তো থাকবে না তখনও আসলে। আবার স্যার আপনার কি মনে হয় পুরো আইন ব্যবস্থা বা আইনের যে প্রসেসটা আছে, এটা কোথাও গিয়ে সব কিছুতেই দীর্ঘসূত্রিতা, দীর্ঘমেয়াদী একটা বিষয়ের ফলে সময়ের দামটা কে দেবে? দেখুন, সুপ্রিম কোর্ট যখন ইনিশিয়ালি কাজ আরম্ভ করে তখন বলা ছিল যে সুপ্রিম কোর্ট শুধুমাত্র আইনের, সাংবিধানিক আইনের কোথাও বিচ্যুত হলে দেখবে। আজকে তো সুপ্রিম কোর্ট ইজ জাস্ট অ্যানাদার অ্যাপিল কোর্ট, যাকে হচ্ছে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে অ্যাপিল করতে। সুতরাং এইটা যদি থাকে তাহলে আপনি মামলার সংখ্যা কমাতে পারবেন না, আর মামলার সংখ্যা কমাতে না পারলে এই দীর্ঘসূত্রিতা আরো বাড়বে। স্যার এসএসসি পার্টিকুলারলি এই মামলাটার পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি অনুধাবন মোটামুটি করতে পারেন? ওই যে বললাম, যদি চাকরি বাতিল হবে কারণ চুরিটা অ্যাডমিটেড, সুতরাং কাদের বাতিল হবে কাদের বাতিল হবে না, এটা তো একমাত্র প্রশ্ন। এই যে একমাত্র প্রশ্ন যে কার্ডটা বাতিল হবে এবং কার্ডটা হবে না, নির্ভর করে স্যাগ্রিগেট করা যায় কি যায় না। এখনো পর্যন্ত পারেনি, যদি স্যাগ্রিগেট করতে না পারে সবারই যেতে হবে।
স্যার আজকে কল্যাণ ব্যানার্জি বললেন যে এসএসসির ভূমিকা নিয়ে বারংবার আলাদা রকম কথাবার্তা বলছেন, ফলে এই প্রথম এরাও বললেন যে এসএসসির ভূমিকাতে কল্যাণ ব্যানার্জির মতো যারা চাকরি করছেন তারাও সন্দিহান। না না না, কল্যাণ কাদের হয়ে অ্যাপিয়ার করেছে? যাদের চাকরি চলে গেছে। সুতরাং তারা বলছে যে এসএসসি একবার এক এক রকম বলছে, যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি। আপনাদের কাছে আমি বলেছিলাম হাইকোর্টে একরকম কথা বলছে, সুপ্রিম কোর্টে আরেক রকম কথা বলছে। কল্যাণ সেটাই দেখিয়েছে যে এই করে পুরো মামলাটা যদি ধরুন সবার চাকরি চলে যায়, তাহলে তো যারা চাকরি পায়নি তারা আরেকটা সুযোগ পাবে। সুতরাং তাদের বলার মধ্যে তো অস্বাভাবিকত্ব কিছু নেই। স্যার এসএসসি কে ঢাল করে বাঁচতে চাইছে, এটা তো বলা চলে। উপায় নেই, ঢাল করে নয়, কারণ এসএসসি যদি ঠিক পথে থাকতো তাহলে তাকে ঢাল করার প্রশ্ন উঠতো। এসএসসি ভুল করেছে, সুতরাং এসএসসি কে আক্রমণ করে তারা আসতে চাইছে, ঢাল করে নয়। এটাও তো ঠিক স্যার, এসএসসি ও রাজ্য সরকারের একটা বলা হয় প্যারালাল একটা সংস্থা, যদিও আইন সংবিধান অনুযায়ী আলাদা। রাজ্য বলছে এসএসসির দোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে অযোগ্য চাকরি প্রার্থী বা যাদের চাকরি গেছে তারা বলছে এসএসসির দোষ। তো আলটিমেটলি এসএসসি তো বলির পাঠা হচ্ছে। বলির পাঠা কাকে বলা হয়? যে নিজে দোষ করেনি কিন্তু তাকে জবাই করা হচ্ছে, সে হচ্ছে বলির পাঠা। এসএসসি তো প্রচুর অন্যায় করেছে, সুতরাং তারা আর বলির পাঠা নয়, সে দোষীর শাস্তি পাওয়া জায়গায়। কল্যাণ ব্যানার্জি থেকে এই ধরনের এসএসসির উপর দায় চাপানোটা এক্সপেক্ট করেছিলেন সুপ্রিম কোর্টে? নিশ্চয়ই, তার কারণ ও তাদের হয়ে মামলা করছে, তাদের তো এটাই বক্তব্য। অথচ রাজ্য সরকার তো এসএসসি কে ডিফেন্ড করেছে বিভিন্ন ক্ষেত্রে। এইখানে একটা কথা কল্যাণ অনেকবার বলেছে যে আমি তো গভর্নমেন্টের রিটেনার নই, আই এম এ ফ্রি বার্ড। সেটা খবরের কাগজে বেরিয়েছে। আমার যে মক্কেল আমি তার হয়ে কথা বলবো, এবং কল্যাণের এই ব্যাপারে খুব পরিষ্কার, যে মামলায় ও স্টেটের হয়ে আছে স্টেটের হয়ে লড়ে যায়, যে মামলা স্টেটের বিরুদ্ধে আছে স্টেটের বিরুদ্ধে লড়ে যায়। ইজ এ ট্রু লয়ার ইন দ্যাট সেন্স। স্যার কোথাও গিয়ে রাজ্য এবং এসএসসি চাকরি যাচ্ছে যেটা আপনি বললেন, কিন্তু এই সুপ্রিম কোর্টে মানে তাদের কোন ভূমিকাটা আপনি দেখতে পাচ্ছেন, বা তাদের কি চেষ্টা হবে অন্তত রাজ্যের দিক দিয়ে আপনার মনে হচ্ছে? রাজ্যের দিক দিয়ে তো চেষ্টা করার কোনো ব্যাপার নেই। আমি হলে বলতাম স্টেট হ্যাজ নো রোল টু প্লে। ইফ এসএসসি ইজ ইন দি রং, স্টেট হ্যাজ টু অ্যাডমিট ইট। তবু স্যার আজকে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করছিলেন স্টেটের হয়ে কারা লড়বেন। তার কারণ হচ্ছে কারা লড়বেনটা জেনে নেওয়াটা দরকার। এই কারণে আমি এমন এখান থেকে বলে দিলাম আমার মতামত, ওইখানে বিচার করতে বসে চিফ জাস্টিস অফেন মতামত বলতে পারেন না। শুনেনি তাদের কি বলার আছে, তারপরে বলবো। স্যার এক্ষেত্রে স্যার অনেকে সোশ্যাল নেটওয়ার্কে বলছেন, আমি ওনাদের প্রশ্ন করছি, এটা কোথাও একটা রাজনৈতিক একটা মামলা হয়ে যাচ্ছে কি? মানে ধরুন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভির মতো প্রভাবশালী আইনজীবীরা ঢুকে ব্যাপারটা একটু সময় চুরি করা, রাজ্য সরকারের দিকে একটু অ্যাডভান্টেজ মোশনে নিয়ে যাওয়া। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন যারা ক্রিটিসাইজ করছে সোশ্যাল নেটওয়ার্কে? আমি এটা মনে করছি না এখন। তার কারণ নির্বাচনের আগে যদি করে তাহলে মনে হতো যে এই নির্বাচনটাকে সামনে রেখে যত দেরি করা যায়। নির্বাচন হয়ে গেছে, এর পরের যে নির্বাচন সেটা হচ্ছে 26-এ। সুতরাং এই 2 বছর তো আর কেউ টানতে পারবে না। সুতরাং আমি মনে করি না যে কোন উদ্দেশ্যমূলক ভাবে এটাকে দেরি করানো হচ্ছে। সাধারণ মানুষের আরেকটা কথা বলি, আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে জানেন, শুভস্য শীঘ্রম অশুভস্য কালো হরণম। সুতরাং যাদের পক্ষে যেটা অশুভ হবে তারা তো কাল হরণ করবেই। কি জানি কালকে পৃথিবী থাকবে কিনা, আজকের পর্যন্ত তো বাঁচলাম। স্যার বাঁচলো প্রাথমিকভাবে, কিন্তু লং টার্মে কি আপনি কোনো বাঁচার রাস্তা দেখতে পাচ্ছেন অন্তত রাজ্য বা এসএসসির এক্ষেত্রে? অন্তত পৃথিবী যদি না থাকে, হু নোজ বাট দি ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট, তাহলে তো আমরা বেঁচে গেলাম। এই মামলার ক্ষেত্রে কিন্তু কোনো বাঁচার রাস্তা আইনগত কি আপনি দেখতে পান? দেখি না। স্যার কালকে দেখছিলাম যে সিবিআই সুপ্রিম কোর্টে গেছিল যেন এখানকার ভোট পরবর্তী হিংসার মামলাগুলো অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেই মামলা তো সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ প্রাথমিকভাবে দিয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, স্যার সুপ্রিম কোর্টেই গেলে বারংবার মামলাগুলো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা সময়ে দীর্ঘসূত্রিত করে, এই প্রক্রিয়াটা স্যার কেন হয়? প্রত্যেক কোর্টে তো একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী ধরুন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে 10,000 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে আপনার স্পেশাল কারণে আপনাকে প্রেসিডেন্স দেওয়া হচ্ছে। কিন্তু তার মানে তো এই নয় যে আপনি যা বলবেন সেই সঙ্গে হয় মেনে নিলাম, নয় মেনে নিলাম না, এই জায়গাটায় যাবে। সুতরাং শুনতে হবে, তারপরে ঠিক করতে হবে। অন্তর্বর্তী আদেশটা হচ্ছে যতদিন না শুনছি ততদিন পর্যন্তর জন্য।
স্যার, আপনার দীর্ঘ অভিজ্ঞতায় কি মনে হয় বিচারপতিরা রাজনৈতিক বিভিন্ন কারণকে উপেক্ষা করেন বা ভয় পান, এরকম একটা প্রশ্ন? কারণ কি স্যার, ডিএ মামলাটা কবে হবে কেউ জানে না, অনেকে বলছে পুজোর আগে বা পরে। এর আগে রাজ্য সরকার বলেছিল ডিএ দিতে গেলে আমাদের কোষাগার ফাঁকা হয়ে যাবে। ফলে এই মামলাগুলো যে হচ্ছে না, এগুলো তো পাবলিক ইন্টারেস্টে মামলাগুলো অনেক তাড়াতাড়ি হওয়া উচিত ছিল বলে কি আপনি মনে করেন? দেখুন, একদল বলে এই তো সুপ্রিম কোর্টে বিজেপি করিয়ে দিচ্ছে এগুলো, আবার এখন বলছেন তৃণমূল করিয়ে দিচ্ছে। তাহলে কে করাচ্ছে? সুতরাং আপনি বলবেন জজদের উপর ইনফ্লুয়েন্স তৃণমূলেরও আছে, বিজেপিরও আছে, তাহলে তো কংগ্রেসেরও আছে, তাহলে তো অন্য কারোরও আছে। সুতরাং এইভাবে হয় না। জজ সাহেবরা অভিজ্ঞ মানুষ, তারা একটা পদ্ধতির মধ্যে দিয়ে যান, করেন। কেউ এভাবে ইনফ্লুয়েন্স করতে পারে বলে আমি মনে করি না। স্যার, সবকটা মামলা শেষ হবে, এই 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 অভিজ্ঞতা দিয়ে আপনি কি এই আত্মবিশ্বাস দেখাতে পারেন যে অন্তত পাবলিক এত ইমপেশেন্স হয়ে গেছেন, অধৈর্য হয়ে গেছেন, আপনি মনে করছেন সব মামলা খুব দ্রুত গতিতে শেষ হওয়া প্রয়োজন বা হবে বলে আপনি মনে করেন? আরে সবুরের ফল সবসময় মিষ্টি হয়, একটু অপেক্ষা করতে বলুন, ঠিক ভালো জিনিস পাবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে বললেন অধৈর্য হওয়ার কোনো বিষয় নেই, সবুরে মেয়া ফলে অপেক্ষা করলে নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন, এবং রাজ্য সরকার বা এসএসসির বাঁচার কোনো সম্ভাবনা তো নেই। তিনি অন ক্যামেরা বলছেন চাকরি যাবেই, চাকরি যাওয়া থেকে বাঁচার উপায় অন্তত চাকরি প্রার্থীদের এই মুহূর্তে উনি দেখতে পাচ্ছেন না। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে। ধন্যবাদ।